আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আমি চলে এসেছি একটি নতুন সিনেমা নিয়ে আপনাদের সাথে সেই সিনেমার রিভিউ শেয়ার করার জন্য। সিনেমাটির নাম হলো সানাম তেরি কাসাম। সানাম তেরি কাসাম, তোমার উপর শপথ আমার প্রিয় একটি পর্যালোচনা। সানাম তেরি কাসাম অনুবাদ, তোমার উপর শপথ আমার প্রিয়, 2016 সালের একটি ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক নাট্য চলচ্চিত্র যা রাধিকা রাও এবং বিনয় সাপ্রু দ্বারা রচিত এবং পরিচালিত। দীপক মুকুট প্রযোজিত এই চলচ্চিত্রে হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেন তাদের হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন অনুরাগ সিনহা, অনিশ চৌধুরী, মুরলী শর্মা এবং সুদেশ বেরির সাথে। এই চলচ্চিত্রটি শিব সতীর কিংবদন্তি এবং এরিক সেগালের উপন্যাস লাভ স্টোরির একটি আধুনিক উপস্থাপনা। কাহিনী: সানাম তেরি কাসাম একজন কঠোর প্রাক্তন আসামি ইন্দোর এবং একজন ঐতিহ্যবাহী গ্রন্থাগারিক শারুর গল্প বলে। সমাজের চোখে সেকেলে হওয়ার কারণে শারু তার প্রেমিকদের দ্বারা প্রত্যাখ্যাত হয় এবং তার বোনের বিয়ে তার নিজের বিয়ের জন্য আটকে থাকে। ঘটনাক্রমে ইন্দোর তাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আসে এবং প্রথম দর্শনেই শারুর প্রেমে পড়ে। রুবি মালহোত্রার সাথে তার সম্পর্ক ভেঙে যায় লিফটে এবং পরে শারুর কর্মস্থলে তাদের দেখা হয়। অভিমন্যুকে মুগ্ধ করার আশায় শারু গোপনে ইন্দোরের সাহায্যে মেকওভার করে। একটি অপ্রত্যাশিত ঘটনায় রুবি তাদের ঘনিষ্ঠ দেখে ভুল বোঝে এবং প্রতিবেশীদের কাছে অভিযোগ করে। পরিস্থিতি ভুল বোঝাবুঝির দিকে গড়ায় এবং শারুর বাবা জয়রাম তাদের আপত্তিকর অবস্থায় দেখে শারুর সাথে সম্পর্ক ছিন্ন করে। ইন্দোর শারুকে একটি নতুন অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সাহায্য করে যা অভিমন্যুর দৃষ্টি আকর্ষণ করে। অভিমন্যু যখন তাকে বিয়ের প্রস্তাব দেয় তখন ইন্দোর নীরব থাকে। বিয়ের দিন অভিমন্যু পারিবারিক চাপের কাছে নতি স্বীকার করে শারুকে প্রত্যাখ্যান করে, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সে ইন্দোরের সাথে রাত কাটায়। পরের দিন সকালে ইন্দোর ভুল করে শারুকে অভিমন্যুর সাথে দেখে হতাশ হয় এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে অভিমন্যুর কাছ থেকে ইন্দোর জানতে পারে যে শারু তাকে প্রত্যাখ্যান করেছে। ইন্দোর একটি মঠে শারুকে খুঁজে পায় এবং তার প্রেমের কথা জানায়। হাসপাতালে ইন্দোর জানতে পারে যে তার টার্মিনাল মেনিনজিওমা রয়েছে। সে তার বাবা মায়ের মুখোমুখি হয় এবং গ্রেপ্তার হয়। ছুটি পাওয়ার পর শারু লাইব্রেরিতে ইন্দোরের রেখে যাওয়া বার্তাগুলির মাধ্যমে তার গভীর ভালোবাসার কথা জানতে পারে। তারা পুনরায় মিলিত হয় এবং শারু তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের রাতে শারু ইন্দোরকে তার মৃত্যুর পর একটি সুন্দর ফুলের গাছের নিচে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করে। ইন্দোর জয়রামের সাথে দেখা করে এবং শারুকে বিয়ে করার এবং তার জন্য মরতেও প্রস্তুত থাকার কথা জানায়। তাদের বিয়ের দিন শারুর বাবা মা এসে তাদের আশীর্বাদ করে। বিয়ের পর শারু অজ্ঞান হয়ে যায় এবং হাসপাতালে ভর্তি হয়। তার বাবা মা তার অসুস্থতার কথা জানতে পারে এবং জয়রাম অনুশোচনায় ভেঙে পড়েন। ইন্দোর তার বাবা রাজিন্দরের কাছে সেই গাছের নিচে এক টুকরো জমি চায় যার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। রাজিন্দর প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে রাজি হন। হাসপাতালে থাকাকালীন ইন্দোর লিলি নামের তার আয়ার একটি গোপন কথা জানায়, যিনি তার কাকাকে হত্যা করেছিলেন। শারু ইন্দোরকে তার বাবার সাথে সম্পর্ক ভালো করতে উৎসাহিত করে। অবশেষে ইন্দোরের কোলে শারু মারা যায়, যা তাকে বিধ্বস্ত করে তোলে। ইন্দোর তার বাবার সাথে মিলিত হয় এবং শারুর স্মৃতিচারণ করে। বর্তমানে সফল আইনজীবী ইন্দোর নিয়মিত শারুর কবরে গাছ, যান এবং তার প্রতি তার চিরন্তন ভালোবাসা প্রকাশ করেন। অভিনয়ে হর্ষবর্ধন রানে, ইন্দোর লাল পরিহার, মাওরা হোসেনে সরস্বতী শারু, পার্থসারথী পরিহার, মনীষ চৌধুরী, জয়রাম পার্থসারথী, পিউমরি মেহতা ঘোষ, অরুন্ধতী পার্থসারথী, দিব্যাত্তা সিং, কাবেরী পার্থসারথী, মোরালী শর্মা, ইন্সপেক্টর হরিনিকম, সুদেশ বেরি,
রাজিন্দর লাল পরিহার, অনুরাগ সিনহা, অভিমন্যু শাস্ত্রী, শ্রদ্ধা দাস, রুবি মালহোত্রা, বিজয় রাজ, মুশতাকিন ভাই। প্রযোজনা পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সাপ্রু এই ছবিটি পরিচালনা করেছেন। এটি শিব ও সতীর কিংবদন্তি এবং এরিক সেগালের লাভ স্টোরি উপন্যাস থেকে অনুপ্রাণিত। ছবির নামকরণ করা হয়েছে 1982 সালের হিন্দি ছবি সানাম তেরি কাসামের একটি জনপ্রিয় গান থেকে। হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেন এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবির প্রধান অংশের শুটিং দিল্লি, মুম্বাই এবং কেপটাউনে হয়েছে। সঙ্গীত হিমেশ রেশমিয়ার সুরে সানাম তেরি কাসামের গানগুলি বেশ জনপ্রিয়তা লাভ করে। গানের কথা লিখেছেন রেশমিয়া, সমীর রঞ্জন, সাব্বির আহমেদ এবং সুব্রত সিনহা। টাইটেল ট্র্যাকের গিটার সুর বিশেষভাবে প্রশংসিত হয়েছে। মুক্তি ও অভ্যর্থনা সনম তেরি কসম 5 ফেব্রুয়ারি 2016 তারিখে বিশ্বব্যাপী মুক্তি পায়। সমালোচকদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পায়। অভিনয় এবং সঙ্গীতের প্রশংসা হলেও চিত্রনাট্যের দুর্বলতার জন্য সমালোচনা করা হয়। ছবিটি প্রথম মুক্তির সময় বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। তবে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে পুনরায় মুক্তি পাওয়ার পর ছবিটি অপ্রত্যাশিত সাফল্য লাভ করে এবং সর্বোচ্চ আয়কারী পুনঃপ্রকাশিত ভারতীয় চলচ্চিত্র হিসেবে পরিচিতি পায়। সমালোচকরা হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেনের অভিনয়ের প্রশংসা করেছেন। তাদের রসায়ন দর্শকদের মন জয় করে। হিমেশ রেশমিয়ার সঙ্গীত ছবির একটি শক্তিশালী দিক ছিল, তবে দুর্বল চিত্রনাট্য এবং অতিরিক্ত দৈর্ঘ্যের কারণে ছবিটি সমালোচিত হয়েছে। বক্স অফিস প্রথম মুক্তির সময় ছবিটি তেমন ব্যবসা করতে না পারলেও 2025 সালে পুনঃপ্রকাশের পর এটি অসাধারণ সাফল্য অর্জন করে এবং বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে তোলে। সিকুয়েল প্রাথমিকভাবে ছবিটির সিকুয়েল নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রথম ছবির বাণিজ্যিক ব্যর্থতার কারণে তা বাতিল করা হয়েছে। মোট কথা, সানাম তেরি কসম একটি হৃদয়স্পর্শী প্রেমের গল্প যা দর্শকদের আবেগতাড়িত করে তোলে। হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেনের শক্তিশালী অভিনয় এবং সুন্দর সঙ্গীত ছবিটিকে একটি বিশেষ আকর্ষণ দিয়েছে, যদিও চিত্রনাট্য আরও শক্তিশালী হতে পারত। পুনঃপ্রকাশের অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে ছবিটি দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে। 90-এর দশকে মিউজিক ভিডিওর এক অভাবনীয় উত্থান দেখা গিয়েছিল, যা পরবর্তীতে কিছুটা স্তিমিত হয়ে আসে। সেই সময়ের বহু তারকাকেই আমরা কোনো না কোনো মিউজিক ভিডিওতে দেখতে পেয়েছি। রাধিকা রাও এবং বিনয় সাপ্রু ছিলেন এই মিউজিক ভিডিও জগতের অন্যতম পথিকৃৎ। এই পরিচালক জুটি সালমান খান ও স্নেহা উল্লাল অভিনীত লাকি নো টাইম ফর লাভ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। বক্স অফিসে তাদের সর্বশেষ অবদান হল এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমা সনম তেরি কসম। এখন প্রশ্ন হল, এই ছবিটি বক্স অফিসে সাফল্যের প্রতিশ্রুতি রাখতে পারবে নাকি মুখ থুবড়ে পড়বে? চলুন বিস্তারিত বিশ্লেষণ করা যাক। সিনেমাটি শুরু হয় বিশিষ্ট আইনজীবী ইন্দর লাল পরিহারকে হর্ষবর্ধন রানে একটি গুরুত্বপূর্ণ মামলায় জয়ের জন্য সকলের অভিনন্দনের মাধ্যমে। এরপরই ইন্দোর লোকচক্ষুর আড়ালে একটি বিশাল গাছের সামনে গিয়ে দাঁড়ায়, যা দর্শকদের ফ্ল্যাশব্যাকের দিকে চালিত করে এবং ইন্দোরের অতীতের সাথে তার বর্তমানের যোগসূত্র স্থাপন করে। ফ্ল্যাশব্যাক শুরু হয় ইন্দোরের আমি জগৎ সংসারের ধারধারি না গোছের মনোভাব দিয়ে, যার ফলস্বরূপ সরস্বতী পার্থসারথী ওরফে শারুর, মাওরা হোকেন, অত্যন্ত ধার্মিক এবং গোঁড়াবাবা জয়রাম পার্থসারথী, মনীষ চৌধুরী, তাকে মনে প্রাণে ঘৃণা করেন। কঠোর হলেও জয়রাম তার কর্তব্যপরায়ণ ও সুন্দরী মেয়ে শারুর জন্য সেরা পাত্র। IIM ডিগ্রিধারী ছাড়া কিছুই চান না, যদিও শারু একজন গ্রন্থাগারিক হিসেবে কর্মরত।
শাহরুর প্রধান সমস্যা হল অত্যন্ত সংস্কৃতিবান, আত্মমর্যাদাশীল এবং বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও সে একজন স্বঘোষিত বিভূতি আন্টি হওয়ার কারণে সম্ভাব্য পাত্রদের দ্বারা প্রত্যাখ্যাত হয়। শাহরুর বিয়েতে বিলম্ব হওয়ার কারণে তার ছোট বোন কাবেরী পার্থসারথীর দিব্যতা বিয়েও আটকে যায়। ফলস্বরূপ কাবেরীকে প্রায়শই শাহরুর ওপর বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। একটি ম্যাগাজিনে সম্পূর্ণ পরিবর্তনের একটি প্রবন্ধ পড়ে শাহরুর নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, যাতে সম্ভাব্য পাত্ররা তাকে প্রত্যাখ্যান না করে। এই পরিবর্তনের পথে একের পর এক ঘটনা ঘটতে থাকে, যা কেবল শাহরুর নয়, তার পুরো পরিবারের জীবনকে ওলটপালট করে দেয়। এমনকি তার বাবা জয়রাম তাকে এবং তার পরিবারকে মৃত ঘোষণা করেন। তিনি শাহরুর মালা পরিহিত ছবির সামনে মৃতের শ্রাদ্ধানুষ্ঠানও করেন। এরপর শাহরুর জীবনে ঠিক কী ঘটে, সে কি শেষ পর্যন্ত IIM ডিগ্রিধারী কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পায়, শেষ পর্যন্ত ইন্দোরের পরিণতি কি হয় এবং কাবেরী পার্থসারথীর বিয়ে কি আরও পিছিয়ে যায়, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় সিনেমার বাকি অংশে। যদিও ছবির চিত্রনাট্যে তেমন কোনো অভিনবত্ব নেই, তবুও এর মৌলিক গল্প, রাধিকা রাও এবং বিনয় সাপ্রু এবং সরলতা এখনও আশাব্যঞ্জক। কারিগরি ও অন্যান্য দিক থেকে পরিচালক জুটির রাধিকা রাও এবং বিনয় সাপ্রু দীর্ঘদিনের অভিজ্ঞতা ছবিতে স্পষ্ট। ছবিটি যদিও উপভোগ্য, তবুও দর্শক সনম তেরি কসম এবং একই ঘরানার পুরনো সিনেমা আঁখিও কে ঝড়সে এবং সাম্প্রতিক কাট্টিবাট্টির মধ্যে অবশ্যই কিছু সাদৃশ্য খুঁজে পাবেন। ছবির বেশ কিছু দৃশ্য দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে এবং ছবিটিকে বাস্তবসম্মত ও আবেগপূর্ণ করে তোলে। তবে কিছু দৃশ্য, যেমন মুরলী শর্মার পুলিশ অফিসারের চরিত্র, ছবির গুরুত্ব লঘু করে দেয়। প্রথমার্ধে ছবিটি যেখানে অত্যন্ত ভালো গতিতে এগিয়ে চলে, দ্বিতীয়ার্ধে সেই গতি, উত্তেজনা এবং আকর্ষণ সম্পূর্ণভাবে হারিয়ে যায়। সহজ কথায় বলতে গেলে ছবির দ্বিতীয় ভাগ প্রথম ভাগের প্রভাব অনেকটাই কমিয়ে দেয়, আর এর জন্য পরিচালক জুটিকে দায়ী করা উচিত। কিছু ত্রুটি এবং সুরের মিশ্রণ থাকা সত্ত্বেও এই সরল ও মিষ্টি ছবিতে যে আবেগঘন মুহূর্তগুলো রয়েছে তা ছবির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে। অভিনয়ের ক্ষেত্রে সনম তেরি কসম ছবির প্রধান জুটির আত্মপ্রকাশ বিশেষভাবে উল্লেখযোগ্য। হর্ষবর্ধন রানে দক্ষিণী সিনেমার পরিচিত মুখ হলেও মাওরা হোকেন একজন পাকিস্তানি অভিনেত্রী, যিনি সুপ্রতিষ্ঠিত ভিজে, মডেল এবং অভিনেত্রী। হর্ষবর্ধন রানের অভিনয় গড়পড়তা, তার চরিত্রটি কয়েকটি দৃশ্যে দুর্বল মনে হয়েছে। অন্যদিকে মাওরা হোকেন তার অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে ছবিতে উজ্জ্বল ও ব্যতিক্রমী। এমন কিছু দৃশ্য রয়েছে যেখানে তিনি অভিনয়ের নিরিখে হর্ষবর্ধনকেও ছাড়িয়ে গেছেন। তাকে দৃশ্যচোর বললে অত্যুক্তি হবে না। সঠিক সিনেমা নির্বাচনের কারণে তিনি এই বছর বলিউডের নতুন আবিষ্কার হতে পারেন। মনীষ চৌধুরী, মুরলী শর্মা, পিউমরি মেহতা, দিব্যতা এবং রুশাদ রানার মতো অন্যান্য অভিনেতারাও সুন্দর অভিনয় করেছেন। অন্যদিকে বিজয় রাজ এবং সুদেশ বেরির স্বল্প উপস্থিতি আকর্ষণীয়। ছবির সঙ্গীত হিমেশ রেশামিয়া অত্যন্ত সতেজ এবং শ্রোতাদের সাথে সহজেই সংযোগ স্থাপন করে, যা শুনতে খুবই শ্রুতিমধুর। সুরেলা টাইটেল ট্র্যাক হোক বা তেরা চেহারা, খিচ মেরি ফটো, রাহনুমা, সঙ্গীত নিঃসন্দেহে একটি বড় সম্পদ এবং ছবির একটি গুরুত্বপূর্ণ ইউএসপি। যদি ছবির সঙ্গীত আরও আগ্রাসীভাবে প্রচার করা যেত, তবে তা ছবির জন্য আরও ভালো ফল দিত। ছবির আবহ সঙ্গীত সঞ্জয় চৌধুরী কেবল ছবির গতিকে আরও মসৃণ করেছে এবং কোনো অংশে পিছিয়ে থাকেনি। যদিও ছবির চিত্রগ্রহণ চিরন্তন দাস, খুবই উন্নতমানের সম্পাদনা দেবেন মুর্দেশ্বর আরও কিছুটা তীক্ষ্ণ হতে পারত, যা সিনেমার দ্বিতীয় ভাগকে অপ্রয়োজনীয় দীর্ঘতা থেকে রক্ষা করত। সব মিলিয়ে সনম তেরি কসম ভালো অভিনয় এবং অসাধারণ সঙ্গীতের একটি চমৎকার মিশ্রণ। তবে
ছবিটির অতিরিক্ত দৈর্ঘ্য বক্স অফিসে এর সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে কাজ করবে। শুরুতেই আমরা দেখে নেব সিনেমার প্রধান চরিত্রদের। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে এবং মওরা হোসেন। হর্ষবর্ধনকে আমরা দেখতে পাই ইন্দ্র পারিহারের চরিত্রে, একজন রহস্যময় এবং কিছুটা রুক্ষ যুবক হিসেবে। অন্যদিকে মওরা হোসেন অভিনয় করেছেন সরস্বতী পার্থসারথী, একজন সরল এবং কিছুটা লাজুক মেয়ের চরিত্রে। ভিডিওতে হর্ষবর্ধন রানে এবং মওরা হোসেনের ছবি দেখানো হবে। সিনেমার গল্প শুরু হয় সরস্বতীকে কেন্দ্র করে। সরস্বতী একটি রক্ষণশীল দক্ষিণ ভারতীয় পরিবারে বড় হওয়া একটি মেয়ে। তার একটি স্বপ্ন, একজন ভালো জীবনসঙ্গী খুঁজে সংসারী হওয়া। কিন্তু তার সরল চেহারা এবং কিছুটা অগোছালো ব্যক্তিত্বের কারণে তার বিয়ের প্রস্তাব বারবার ফিরিয়ে দেওয়া হয়। তার ছোট বোন কাবেরী, যে দেখতে খুবই সুন্দরী এবং আধুনিক, খুব সহজেই বিয়ের প্রস্তাব পেয়ে যায়। এই কারণে সরস্বতী সবসময় একটা চাপা কষ্টের মধ্যে থাকে। সিনেমার শুরুতে সরস্বতীর কিছু দৃশ্য দেখানো হবে যেখানে তার বিয়ের আলোচনা হচ্ছে এবং প্রত্যাখ্যাত হচ্ছে। সরস্বতীর বাবা, যিনি একজন অত্যন্ত কঠোর এবং ঐতিহ্যবাদী মানুষ, মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি সরস্বতীকে সবসময় তাড়া দেন যাতে সে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। সরস্বতীর একমাত্র বন্ধু হল তার অফিসের সহকর্মী, যিনি তাকে বিভিন্ন ফ্যাশন টিপস এবং আধুনিক হওয়ার পরামর্শ দেন যাতে তারও বিয়ের প্রস্তাব আসে। একদিন সরস্বতীর অফিসের একটি পার্টিতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সরস্বতী ভুল করে ইন্দ্র পারিহারের সাথে পরিচিত হয়। ইন্দ্র, যে তার নিজের জগতে কিছুটা একা এবং নিজের নিয়মে চলে, সরস্বতীর থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তাদের প্রথম দেখাটা মোটেও সুখকর ছিল না। ইন্দ্রের কিছু মন্তব্যে সরস্বতী অপমানিত বোধ করে। পার্টির দৃশ্য এবং ইন্দ্র ও সরস্বতীর প্রথম সাক্ষাতের দৃশ্য ভিডিওতে দেখানো হবে। তবে ভাগ্য হয়তো তাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। কাবেরীর বিয়ের আগে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে সরস্বতীর সম্মান ধূলিসাৎ হওয়ার উপক্রম হয়। সেই সময় অপ্রত্যাশিতভাবে ইন্দ্র এগিয়ে আসে এবং সরস্বতীকে সাহায্য করে। সমাজের চোখে খারাপ হওয়া থেকে বাঁচাতে ইন্দ্র এমন একটি পদক্ষেপ নেয় যা তাদের দুজনের জীবনকেই সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। সেই সংকটপূর্ণ মুহূর্তের দৃশ্য এবং ইন্দ্রের সাহায্যের দৃশ্য দেখানো হবে। ইন্দ্র সমাজের চোখে সরস্বতীর সম্মান বাঁচানোর জন্য সকলের সামনে দাবি করে যে সরস্বতী তার প্রেমিকা এবং তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। এই মিথ্যা অভিনয় করতে গিয়ে ইন্দ্র সরস্বতীকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। প্রথমে সরস্বতী ইন্দ্রের ব্যবহারে খুবই অস্বস্তি বোধ করে, কারণ তারা দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। ইন্দ্র যেখানে স্বাধীনচেতা এবং কিছুটা বেপরোয়া, সরস্বতী সেখানে শান্ত এবং ঘরোয়া। ইন্দ্রের অ্যাপার্টমেন্টের কিছু দৃশ্য এবং তাদের প্রথম দিকের কথোপকথনের দৃশ্য দেখানো হবে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করে। ইন্দ্র ধীরে ধীরে সরস্বতীর ভেতরের সরলতা এবং সৌন্দর্য দেখতে পায়। অন্যদিকে সরস্বতী ও ইন্দ্রের ভেতরের চাপা কষ্ট এবং একাকিত্ব অনুভব করতে পারে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, যদিও তারা কেউই প্রথমে তা স্বীকার করতে চায় না। তাদের মধ্যেকার ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কিছু ছবি ও ভিডিও ক্লিপ দেখানো হবে। ইন্দ্র সরস্বতীকে ধীরে ধীরে আধুনিক জগতের সাথে পরিচিত করায়। সে সরস্বতীর পোশাক আশাক পরিবর্তন করে, তার চুলের স্টাইল বদলায় এবং তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সরস্বতী ও ইন্দ্রের জীবনে একটি শান্ত এবং স্থিতিশীল আশ্রয় হয়ে ওঠে। তাদের মধ্যেকার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হয়। সরস্বতীর পরিবর্তনের দৃশ্য এবং তাদের ভালোবাসার মুহূর্তগুলোর কিছু ঝলক দেখানো হবে, কিন্তু তাদের এই সুন্দর সম্পর্কের পথে অনেক বাধা আসে। সরস্বতীর পরিবার, বিশেষ করে তার বাবা, ইন্দ্রকে একেবারেই মেনে নিতে পারেন না।
তারা মনে করেন ইন্দ্র একজন খারাপ ছেলে এবং সে তাদের মেয়ের জীবন নষ্ট করে দেবে। তারা সরস্বতীকে জোর করে ইন্দ্রের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সরস্বতীর পরিবারের আপত্তির দৃশ্য এবং তাদের মধ্যেকার সংঘাতের কিছু ছবি দেখানো হবে। অন্যদিকে ইন্দ্রের একটি অন্ধকার অতীত রয়েছে যা ধীরে ধীরে সিনেমার মাধ্যমে উন্মোচিত হয়। ইন্দ্র আসলে একজন অত্যন্ত ধনী পরিবারের ছেলে, কিন্তু একটি মর্মান্তিক ঘটনার কারণে সে তার পরিবার থেকে দূরে সরে এসে একা জীবনযাপন করছে। সেই অতীতের ছায়া তাদের বর্তমান সম্পর্ককেও প্রভাবিত করে। ইন্দ্রের অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হবে। তাদের ভালোবাসার গভীরতা এতটাই বেশি থাকে যে তারা সমাজের সমস্ত বাধা এবং পরিবারের বিরোধিতা উপেক্ষা করে একে অপরের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তারা গোপনে বিয়ে করার পরিকল্পনা করে যাতে তাদের সম্পর্কের ওপর আর কোনো বাধা না আসে। তাদের গোপনে দেখা করার এবং বিয়ের পরিকল্পনার দৃশ্য দেখানো হবে। কিন্তু নিয়তির পরিহাস অন্যরকম ছিল। যখন তারা তাদের নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর, তখন একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। সরস্বতী একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়। ইন্দ্র তার সাধ্যমতো চেষ্টা করে সরস্বতীকে বাঁচানোর জন্য, কিন্তু তাদের ভালোবাসার গল্প একটি করুণ পরিণতির দিকে এগিয়ে যায়। সরস্বতীর অসুস্থতার দৃশ্য এবং ইন্দ্রের উদ্বেগের দৃশ্য দেখানো হবে। সিনেমার শেষ অংশে আমরা দেখতে পাই ইন্দ্র কিভাবে একা হাতে সরস্বতীর চিকিৎসা করানোর জন্য সবকিছু করতে প্রস্তুত। সে তার সমস্ত সম্পদ এবং পরিচিতি ব্যবহার করে, কিন্তু শেষ পর্যন্ত সরস্বতীকে বাঁচাতে পারে না। সরস্বতী ইন্দ্রের বাহুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিনেমার সেই হৃদয় বিদারক দৃশ্যগুলো দেখানো হবে। সরস্বতীর মৃত্যু ইন্দ্রকে সম্পূর্ণ ভেঙে দেয়। যে মানুষটি কখনো কারো কাছে মাথা নত করেনি, সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর শোকে দিশেহারা হয়ে পড়ে। সিনেমার শেষ দৃশ্যগুলোতে আমরা দেখতে পাই ইন্দ্র কিভাবে একা সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকে। সিনেমার শেষ দিকের বিষণ্ণ দৃশ্যগুলো এবং ইন্দ্রের একাকিত্বের ছবি দেখানো হবে। সানাম তেরি কাসাম শুধু একটি প্রেমের গল্প নয়, এটি একটি গভীর আবেগ এবং আত্মত্যাগের কাহিনী। এই সিনেমাটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো সামাজিক নিয়ম বা বাধার কাছে পরাজিত হয় না। ইন্দ্র এবং সরস্বতীর অমর প্রেম কাহিনী দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যায়। সিনেমার কিছু স্মরণীয় সংলাপ এবং আবেগপূর্ণ মুহূর্তের কোলাজ দেখানো হবে। এই ছিল সানাম তেরি কাসাম সিনেমার সম্পূর্ণ গল্প, যা আমরা বাংলায় আলোচনা করলাম। আশা করি যারা এই সিনেমাটি দেখেছেন তাদের স্মৃতিগুলো আবার ফিরে এসেছে, এবং যারা দেখেননি তারা অবশ্যই এই সুন্দর সিনেমাটি দেখবেন। দর্শকদের সিনেমাটি দেখার অনুরোধ জানানো হবে এবং ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য বলা হবে। যদি আপনাদের অন্য কোনো সিনেমা নিয়ে জানার আগ্রহ থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই সিনেমার গল্পও আপনাদের কাছে তুলে ধরতে। ধন্যবাদ।